কিছুতেই নিজেকে ছাড়াতে পারছে না, তাই তের গলায় নিজের মুখ গুজে দিয়েছে। তখনই দরজায় করাঘাতের শব্দে দুজনেই দরজার দিকে তাকায়। প্রথমে কিছুটা চমকে গেলেও পরে প্রচণ্ড রাগে আর বিরক্তিতে মুখে কিছু অশ্রব্য ভাষায় গালাগালি করে দরজা খুলতে চায় কাই। বারবার বলেছিল যে এই সময় যেন ওকে কেউ ডিস্টার্ব না করে, তারপরেও ওদের এত বড় সাহস ওকে বিরক্ত করছে। এই সময় বিরক্তি নিয়ে দরজাটা খুলে আবারও কিছু গালাগালি দিতে গিয়েও থেমে যায় কাই। জাঙ্গুক অগ্নির দৃষ্টিতে তাকিয়ে আছে কায়ের দিকে। কাই জাঙ্গুকের পেছনের দিকে একবার তাকিয়ে দেখে নিচে কতগুলো লোক গড়াগড়ি খাচ্ছে, আর সেই মেয়েটি যে তাকে রেডি করে দিয়েছিল সে একদিকে দাঁড়িয়ে ভয়ে থরথর করে কাঁপছে। সে ব্যাপারটা বুঝতে পেরে জাঙ্গুককে কিছু বলতে যাবে তার আগেই একটা ঘুষি খেয়ে পড়ে ঘরের মেঝেতে। জাঙ্গুক ঘরে ঢুকে কায়ের কলার ধরে তুলে আবারও মারতে যাবে, তখন একটা গলার আওয়াজ শুনে থেমে যায় জাঙ্গুক। স্যার, কান্না জড়ানো কণ্ঠে বলে ওঠে তে। জাঙ্গুক রুমে ঢোকার সাথে সাথেই তে অবাক হয়ে যায়। ও তো ভেবেছিল আজ বোধহয় সব শেষ হয়ে যাবে, কিন্তু শেষ মুহূর্তে যে জাঙ্গুক চলে আসবে ও একেবারেই আশা করেনি। জাঙ্গুক ওর দিকে তাকালে ও এক দৌড়ে বিছানা থেকে নেমে জাঙ্গুককে এসে জড়িয়ে ধরে। জাঙ্গুকও শক্ত করে জড়িয়ে ধরে তেকে। ও তো ভেবেছিল ও তেকে আর খুঁজেই পাবে না, কিন্তু সামনের রাস্তার চৌমাথার মোড়টা লাগানো সিসিটিভি অনুযায়ী গাড়ির লাস্ট লোকেশন এই বাড়িটার আশেপাশে দেখা গিয়েছে। তারপর রাস্তার ধারের একটা চায়ের দোকানে জিজ্ঞাসা করতে ওরা জানতে পারে যে একটা গাড়ি এই চৌমাথার মোড়ে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। ভিতরে একটা মেয়ে আর সাথে অনেকগুলো লোক ছিল, কিন্তু বাইরে থেকে মেয়েটার মুখ অত ভালোভাবে বোঝা যায়নি। চায়ের দোকানের ছেলেটা ওদের চা দিতে গিয়ে ব্যাস এতটুকুই দেখতে পেয়েছে। তারপর জাঙ্গুক আর ইউনু আশেপাশের এরিয়াটা খুঁজে দেখে। খুঁজতে খুঁজতেই এই বাড়িটা নজরে পড়ে। বাইরে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে বেশ সন্দেহজনক মনে হলে ইউনু গানটা বের করে এগিয়ে যেতে চায়। তখনই জাঙ্গুক ওকে আটকে দেয়। জাঙ্গুক বলে যদি সত্যিতে এখানে থাকে তাহলে ওদের খুব ভেবেচিন্তে পা ফেলতে হবে, কারণ ওদের একটা ভুলে তের লাইফ রিস্ক হতে পারে। তের কথা ভেবে কোনো ভুল পদক্ষেপ ফেলা যাবে না। জাঙ্গুকের কথায় সম্মতি জানিয়ে ইউনো ডিসিশন বদলে পুলিশ হেডকোয়ার্টারে ফোন করে এক্সট্রা ফোর্সের কথা বলে এবং সেখান থেকে খুব তাড়াতাড়ি ফোর্স পাঠানোর আশ্বাস দেয়। ইতিমধ্যে জাঙ্গুক ভেতরে যাবে বলে, কিন্তু ইউনো যেতে দিতে চায় না। কিন্তু জাঙ্গুকও নাছরবান্দা। ও বলে ফোর্স এলে তখন না হয় ইউনো ভেতরে ঢুকবে, কিন্তু এখন তাকে যেতেই হবে। কথাটা বলে আর এক মিনিটও নষ্ট করে না জাঙ্গুক। ইউনু বাইরে পাহারা দেওয়া লোকগুলোর মাইন্ড ডাইভার্ট করার জন্য শূন্যে গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে লোকগুলো বাইরে বেরিয়ে আসে, আর সেই সুযোগেই জাঙ্গুক ওদের নজর এড়িয়ে ভেতরে ঢুকে পড়ে। এদিকে ইউনো ওদের নজরের আড়ালে চলে যায়, কারণ এখনই ওদের সামনে ধরা দিলে ওরা ওর ক্ষতি তো করবে, সাথে তে আর জাঙ্গুকেরও ক্ষতি করবে, আর সেটা ও কোনোভাবে চায় না। জাঙ্গুক ভেতরে এসেই প্রথমে ওই মেয়েটিকে দেখতে পায়। ওকে তের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু মেয়েটি ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তাতে কিছুজন দৌড়ে এসে জাঙ্গুককে মারতে গেলে জাঙ্গুক তাদের মেরে ধরাশায়ী করে। তারপর মেয়েটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই মেয়েটি ভয়ে সেই ঘরটা দেখিয়ে দেয় যেখানে তে আছে। জাঙ্গুক তের মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে আশ্বাস দিচ্ছে যে কেউ আর ওর কিচ্ছু করতে পারবে না। তেও যেন জাঙ্গুকের বুকে একটা শান্তি খুঁজে পেয়েছিল। এর মাঝেই কাই মেঝে থেকে উঠে আবার জাঙ্গুককে মারতে যায়, কিন্তু জাঙ্গুক এক হাতে তেকে ধরে রেখে আরেক হাত দিয়ে কায়ের গলা চেপে ধরে। তারপর দু পায়ের মাঝে খুব জোরে লাথি মারে। কাই সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে ব্যথায় চিৎকার করে ওঠে। এরপর কায়ের দিকে জাঙ্গুক রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই কোনো টিচার হওয়ার যোগ্যতাই রাখিস না। বিশ্বাস কর, আমি ভেবেছিলাম এখানে গঙ্গেয়র আছে এবং তাদেরকে আশা করেছিলাম, কিন্তু তুইও যে তাদের দলে এটা আমার আশার বাইরে ছিল। আমি কখনো ভাবিনি এখানে এসে আমার তোর মুখোমুখি হতে হবে। তোকে তো কলেজ থেকে বের করে দেওয়ার পর একবার মনে হয়েছিল তুই হয়তো নিজের ভুল বুঝতে পেরেছিস, এবার হয়তো তুই শুধরে যাবি, কিন্তু আমি ভুল ছিলাম। আর একবারও যদি আমার তের দিকে তাকিয়েছিস বা ওর গায়ে হাত দেওয়ার চেষ্টাও করেছিস, তাহলে তোর এমন হাল করব আর কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতেও পারবি না। কথাগুলো এক নিঃশ্বাসে বলে যায় জাঙ্গুক। তার চোখ থেকে যেন আগুন ঝরছে, যেন এক্ষুনি এই কায় নামক জানোয়ারটাকে সে নিজের হাতে খুন করে ফেলবে। শুধু তের গায়ে হাত দিয়েছে বলে তার এই অবস্থা।
একবার যদি জানতে পারে তার ছুটকির আজকের এই অবস্থার জন্য দায়ী সে তৃতীয় ব্যক্তিটি আসলে কাই, তাহলে কি হবে? তে জাঙ্গুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্গুকের কাইকে বলা কথাগুলো সে এতক্ষণ শুনছিল। জাঙ্গুকের প্রত্যেকটা কথা তের মধ্যে ভয় ধরিয়ে দিচ্ছিল। এত কঠিন স্বর সে আগে কখনো শোনেনি। এতক্ষণে জাঙ্গুক তাকিয়েছে তের দিকে। এতক্ষণ ভালো করে লক্ষ্য না করলেও এখন তের শরীরে স্বল্প পোশাক দেখে জাঙ্গুক নিজেই অস্বস্তি বোধ করে। জাঙ্গুক আশেপাশে তাকিয়ে দেখে বিছানা থেকে বেড কভারটা এক টান দিয়ে নিয়ে তের শরীরে জড়িয়ে দেয়। তে একবার ঢুক গেলে ধীরে ধীরে বলে, স্যার, জেনির এই অবস্থার জন্য তাই তৃতীয় ব্যক্তিটি কাই। উনি গঙ্গেয়দের সাথে হাত মিলিয়েছে, কারণ গঙ্গেয় ওনার ছোট মামা। গঙ্গেয়র সাথে আপনার কোনো ব্যক্তিগত শত্রুতার জোরেই ওরা জেনিকে টার্গেট করেছে। জাঙ্গুকের মাথায় নিভে যাওয়া আগুনটা ধপ করে জ্বলে উঠল তের কথায়। মনে পড়ে গেল বাড়ির সেই ঘটনাটা যেখানে গঙ্গেয়কে প্রথমবার দেখেছিল। ওর উপর রাগ ছিল, তো সেই রাগ ওর উপরেই দেখাতো। ওর ছোট বোনটাকে টার্গেট বানানোর কি দরকার ছিল? না, এই লোকটাকে ও আর ছেড়ে দেবে না। ইচ্ছে মতো কাইকে কিল ঘুষি লাথি মারতে থাকলো। তে ভয়ের চোটে জাঙ্গুককে আটকাতেও পারছে না। জাঙ্গুকের এই রূপ আগে কখনো দেখেনি তে। হঠাৎই মাথার পেছনে সজোরে আঘাতে জাঙ্গুক লুটিয়ে পড়ল মাটিতে। ধীরে ধীরে চোখ খুলে তাকালো জাঙ্গুক। মাথার পেছনটাতে অসহ্য যন্ত্রণা হচ্ছে। চোখ খুলে প্রথমটাতে ঠিকভাবে তাকাতে না পেরে আবারও চোখ জোড়া বন্ধ করে নেয় জাঙ্গুক। আশেপাশে হাসির আওয়াজ শুনে আবার ধীরে ধীরে চোখ খুলে তাকায় জাঙ্গুক। চোখ খুলে তাকাতেই প্রথমে তার নজর পড়ে তের উপর। তেকে ধরে রেখেছে গঙ্গের ছেলে জাংশিন। তে বারবার তার কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু জাংশিন তার হাত আরো শক্ত করে ধরে। ব্যথায় কোকিয়ে উঠেছে তে। চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে, আর তা দেখে আশেপাশে সবাই হাসাহাসি করছে। জাঙ্গুকের হাত দুটো পেছনে বাঁধা। জাঙ্গুক ঠিক করে কথা বলতে না পারলেও গলার স্বর যথেষ্ট জোরে করে বলল, ছেড়ে দে তেকে, না হলে তোদের সবাইকে এখানেই পুঁতে দেব। জাঙ্গুকের কথা শুনে গঙ্গেয় জাঙ্গুকের সামনে এসে হাসতে হাসতে বলে, তাই নাকি? পুঁতে দিবি? কথাটা বলেই জাঙ্গুকের পেছনে গিয়ে জাঙ্গুকের চুলের মুঠি পেছনের দিকে টেনে ধরে দাঁতে দাঁত চেপে বলে, পুঁতে দেখা, আমিও দেখি তোর কত বড় সাহস। একবার আমাদের অপমান করেছিলি মনে আছে? তার শাস্তি তোর বোন পেয়েছে। এরপর আরো বেশি কিছু করতে চাইলে তোর প্রাণপ্রিয় ছাত্রীর তোর বোনের থেকেও খারাপ দশা হবে। তারপর সবার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে আবার বলল, অবশ্য ছাত্রী কেন বলছি, ও তো আর শুধু তোর ছাত্রী নয়, আরো অনেক কিছু। যার গায়ে অন্য কেউ স্পর্শ করলে বুকের ভেতর আগুন জ্বলে যায়, যার কষ্ট গভীরভাবে কষ্ট দেয়, যার চোখের পানি সহ্য করা যায় না, যার দিকে অন্য কেউ তাকালে তার চোখ উপড়ে ফেলতে ইচ্ছে করে। সে কি শুধুই ছাত্রী? তা জীবন জাঙ্গুক, তোমার নজর আছে বলতে হবে। দেখতে তোমার বোনের মতো সুন্দরী না হলেও ফিগারটা কিন্তু সেই। উফ, যখন থেকে এনেছে ভাবছি কখন আমার পালা আসবে। আসলে আমার ভাগ্নিটি আবার বলে দিয়েছে আগে ও ওর মতো করে আনন্দ নেবে, তারপর আমাদের হাতে তুলে দেবে। আমার থেকে আমার ছেলের আরও ধৈর্য কম। ও তো তোমার ছাত্রীর ফিগার দেখে নিজেকে সামলাতেই পারছে না। তখন থেকে বারবার জিজ্ঞাসা করছিল যে কখন ওর সুযোগ আসবে। তা জাঙ্গুক, তুমিও কি ওই ফিগারেই ডুবেছো? ব্যাস, কথাটা শেষ করতে না করতেই জাঙ্গুক তার হাত বাঁধা অবস্থাতেই এক ঘুষি দেয় গঙ্গেয়কে। তখন থেকে ওর তের নামে যা নয় তাই বলে চলেছে। জাঙ্গুক দাঁত কিরমির করে বলে, তোদের ভাগ্য ভালো এখনো পর্যন্ত বেঁচে আছিস, না হলে তের নামে এতগুলো কথা বলার আগে তোর জিভ আমি ছিঁড়ে ফেলতাম। আসলে তোদের সেদিনই ওই জীবন বাড়িতে পুঁতে ফেলা উচিত ছিল, কিন্তু ওই মিস্টার জীবনের বন্ধু বলে কথা, তাই সৌজন্যতার খাতিরে কিছু করিনি। কিন্তু এখন মনে হচ্ছে সেদিন আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছিল তোদের এমনি এমনি ছেড়ে দিয়ে। মিস্টার জিওনের এরকম বন্ধু কিভাবে থাকতে পারে সেটাই ভাবছি আমি। জাঙ্গুকের কথায় গঙ্গেয় জোরে জোরে হেসে উঠলেন, যেন জাঙ্গুক ওনাকে কোনো জোক শুনিয়েছে। জাঙ্গুক অবাক হয়ে তাকায় গঙ্গেয়র দিকে। হাসতে হাসতেই গঙ্গেয় বলে, তোমার বাবা আর আমার বন্ধু? কথাটা বলে আবারও হেসে ওঠেন উনি। আমার বন্ধু হতে গেলে আমার মতোই চতুর হতে হবে, যেটা তোর বাবা একদমই না। তোর বাবা আমার বন্ধু হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। ও তো শুধুমাত্র আমার পা চেটে বেরোনো কুকুর, যে একজন লিডার হিসেবে টিকে থাকার জন্য সবকিছু করতে পারে, এমনকি তার ভাই আর ভাইয়ের বউকে মারতেও দ্বিধাবোধ করে না। চমকে ওঠে জাঙ্গুক।
কি বলছে লোকটা, কিছু বুঝতে পারছে না ও। অবাক হয়ে তাকিয়ে থাকে জাঙ্গুক গঙ্গের দিকে। ওর এরকম দৃষ্টি দেখে গঙ্গে একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, বুঝতে পারছো না বোধহয় আমার কথা, একটু বুঝিয়ে বলি তাহলে, কি বলো? অনেকগুলো বছর পেরিয়ে গেছে যদিও, তবুও এটা তোমার বাবার টপ সিক্রেট। আর বাবার সিক্রেট তো ছেলে জানতেই পারে, তাই না? তোমার বাবা মিস্টার জিওন নামজুন রাজনীতির জগতে সবেমাত্র পা দিয়েছিল। ভিতটা তখনও মজবুত হয়নি। এরই মধ্যে তোমার কাকার সাথে তোমার বাবার সম্পত্তি নিয়ে কিছু একটা ঝামেলা হয়। তোমার বাবা তোমার কাকুকে তার সম্পত্তির বেশিরভাগটাই দিয়ে সাহায্য করতে বলে রাজনীতিতে নিজের স্থানটা পাকাপাকি করার জন্য। কিন্তু তোমার কাকু তা মানতে নারাজ ছিলেন। উনি কখনোই চাননি ওনার ভাই এরকম নোংরা রাজনীতির জগতে পা রাখুক। হ্যাঁ, তোমার বাবা যদি কোনো ব্যবসা শুরু করতেন তাহলে হয়তো অবশ্যই তিনি সাহায্য করতেন, কিন্তু এই নোংরা রাজনীতির জন্য তিনি এক পয়সাও খরচ করতে চাননি। আর তোমার বাবা সেটা একদমই ঠিকভাবে নেননি। সেই কারণেই তোমার বাবা তোমার কাকু আর কাকিমাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে। জাঙ্গুক স্তব্ধ হয়ে যায়। ওর মাথায় কিছুই ঢুকছে না। কাঁপা কাঁপা গলায় বলে, ওনাদের তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। গঙ্গে আবার জাঙ্গুকের মুখের কাছে মুখটা নিয়ে গিয়ে বলে, অ্যাক্সিডেন্টই তো, তুমি একদম ঠিকই জানো। কিন্তু তুমি যেটা জানো না সেটা হলো ওটা একটা প্ল্যান মাফিক অ্যাক্সিডেন্ট। তোমার কাকু কাকিমার মারা যাওয়ার পর তাদের যাবতীয় সম্পত্তি জেনির নামে হয়ে যায়। তাই তো তোমার বাবা জেনিকে তোমাদের বাড়িতে নিয়ে এসে রাখে। তোমার বাবার এই সিক্রেটটা আমি জানি, তাই তো তোমার বাবা আমাকে এত তোষমত করে, আমার পা চেটে বেড়ায়। জাঙ্গুক কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। ওর কাকু কাকিমার মৃত্যুটা তাহলে স্বাভাবিক নয়? ওর বাবা প্ল্যান করে মেরে ফেলেছে ওনাদের? ওর বাবা এতটা নীচ ভাবতেই পারছে না জাঙ্গুক। একটা মেয়েকে তার বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত করলো, তাকে অনাথ করে দিয়ে এখন নিজের বাড়িতে এনে রেখেছে শুধু সম্পত্তির জন্য। চোখ দুটো জ্বালা করে ওঠে ওর। এদিকে জাংশিন ধৈর্যহারা হয়ে উঠেছে। গঙ্গে ওর দিকে একবার তাকিয়ে বলে, বাবা, আর কতক্ষণ এই নাটক চলবে? আমার কিন্তু আর এইসব দেখার ধৈর্য নেই। মেয়েটা এরকম চোখের সামনে আছে, আর তুমি পড়লে কি কথা নেই? ছেলের কথা শুনে গঙ্গা একবার জাঙ্গুকের দিকে তাকায়। জাঙ্গুক ভাবলেশীনভাবে বসে আছে। একটা শয়তানি হাসি মুখে ফুটিয়ে বলে, বেটা, তুমি শুরু করো। শুনেছি জাঙ্গুক খুব কড়া একজন প্রফেসর, লাইফে মজা খুব কমই করেছে। তো ওকে একবার লাইভ শো দেখিয়ে দাও তো। তে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্গুকের দিকে। মনে মনে চাইছে যাতে জাঙ্গুক কিছু বলে এই মানুষগুলোর মুখ বন্ধ করে দিক। কিন্তু জাঙ্গুক তখন অন্য জগতে। আশেপাশের ঘটনা তার কান অব্দি পৌঁছাচ্ছে না। তে কি করবে বুঝতে পারছে না। শেষে কেঁদে ফেলে, হাত জোর করে অনুরোধ করে, দয়া করে ছেড়ে দিন আমায়। আমার এত বড় সর্বনাশ করবেন না, ছেড়ে দিন স্যার, প্লিজ বাঁচান, বাঁচান আমায়। ওরা আমার সাথে। আর বলতে পারে না তে। জাংশিন তের গায়ে জড়ানো বেড কভারটা শরীর থেকে টেনে ছুঁড়ে ফেলে দেয়। তের দুই কাঁধ চেপে ধরে জাংশিন বলে ওঠে, তোর স্যার কিচ্ছু করতে পারবে না, সে এখন অন্য দুনিয়ায়। আরে বাপের এত বড় সিক্রেট শোনার পর ছেলে কি আর ঠিক থাকবে? কিন্তু তোমার কোনো চিন্তা নেই, তুমি ভীষণ আনন্দ পাবে। আমি কখনো কোনো মেয়েকে নিরাশ করি না। কথাটা বলে তের জামার সরু ফিতেটা টেনে নিচের দিকে করতে নেয়। তে চিৎকার করে ওঠে, চোখ বন্ধ করে নেয়। জাংশিন যেন এগুলোতে ভীষণ মজা পাচ্ছে। তার লোভাতুর দৃষ্টি তেকে ক্ষতবিক্ষত করছে। হঠাৎ একটা গুলি এসে লাগে জাংশিনের হাতে। জাংশিন চিৎকার করে ওঠে, হাত দিয়ে গলগলিয়ে রক্ত ঝরে পড়ছে। ইউনো ততক্ষণে পুরো ফোর্স নিয়ে ঢুকে পড়েছে। বাইরে যারা ছিল তাদের ধরাশায়ী করে খুব সতর্কের সাথে ভিতরে প্রবেশ করে। আর ভেতরে এসেই এর গায়ে জাংশিনকে হাত দিতে দেখে মাথায় আগুন জ্বলে ওঠে। পিস্তল বের করে জাংশিনের হাত বরাবর গুলি চালায়। জাংশিন মেঝেতে গড়াগড়ি খাচ্ছে যন্ত্রণায়। তেও অজ্ঞান হয়ে গেছে। এমনিতেই ভয় ছিল, তার উপর গুলির শব্দে প্রচণ্ড ভয় পেয়ে জ্ঞান হারায়। ইউনো পাশে পড়ে থাকা বেড কভারটা তুলে আবার তে সারা শরীর ঢেকে দেয়। তারপর জাংশিনের কলার ধরে মেঝে থেকে তুলে বলে, তোরও কোনো চিন্তা নেই, ভীষণ আনন্দ পাবি তুই। আমরাও কখনো কোনো অপরাধীকে নিরাশ করি না। বলেই জাংশিনকে ছুড়ে দেয় কয়েকজন কনস্টেবলের দিকে। গাড়িতে নিয়ে গিয়ে সব কটাকে তুলতে বলে। যদিও গঙ্গেও এর মাঝে অনেক হুমকি দিয়েছিল, কিন্তু তাতে সেরকম কিছু লাভ হয়নি। কাইকেও কয়েকজন কনস্টেবল তুলে নিয়ে বেরিয়ে যায়। জাঙ্গুকের মারে সে এখন বেহাল। সবাইকে নিয়ে বের হয়ে গেলে
ইউনো জাঙ্গুকের কাছে যায়, হাতের বাঁধনগুলো খুলে দেয় জাঙ্গুকের। জাঙ্গুক তখনও পাথরের মতো বসে আছে। এই জাঙ্গুক, কি হলো তোর? চল, আমাদের যেতে হবে। ইউনোর কথায় জাঙ্গুক ভাবলেশহীনভাবেই উত্তর দেয়, হ্যাঁ, যেতে তো হবেই, কিন্তু তার আগে আমার মিস্টার জিওনের সাথে কিছু বোঝাপড়া আছে। বোঝাপড়া? কি বোঝাপড়া? কি বলছিস তুই? আমি তোর কথা কিছু বুঝতে পারছি না। জাঙ্গুক কোনো উত্তর দেয় না। জাঙ্গুককে চুপ থাকতে দেখে ইউনো আবার বলে, আচ্ছা ছাড়ি সব কথা, এখন তাড়াতাড়ি চল। তে জ্ঞান হারিয়ে ফেলেছে, ওর এখন জ্ঞান ফেরানো দরকার। ভয়ের চোটে জ্ঞান হারিয়ে ফেলেছে হয়তো। ইউনোর মুখে তের কথা শুনে হুঁশ ফেরে জাঙ্গুকের। সামনে তাকিয়ে দেখে ইউনো ওর দিকেই তাকিয়ে আছে। তারপর চারদিকে চোখ বুলিয়ে দেখে ওদের থেকে কিছুটা দূরে অচেতন অবস্থায় পড়ে আছে তে। তেকে এই অবস্থায় দেখা মাত্রই জাঙ্গুক দৌড়ে উঠে যায় তের কাছে। তের মাথাটা নিজের কোলের উপর নিয়ে তের গালায় হাত দিয়ে তেকে ডাকতে থাকে জাঙ্গুক। তে, এই তে, চোখ খোলো। কি হলো? কথা বলছো না কেন? দেখো, আমার কিন্তু টেনশন হচ্ছে। চোখ খোলো প্লিজ। ইউনো হয়তো এবার কিছুটা আন্দাজ করতে পারছে জাঙ্গুকের এই উদ্বিগ্নতার কারণ। জাঙ্গুকের মনে যে তেকে নিয়ে অনুভূতি আছে, সেগুলোর আচরণে ওর অস্থিরতায় প্রকাশ পাচ্ছে। ইউনো সামান্য হেসে এগিয়ে গিয়ে জাঙ্গুকের কাঁধে এক হাত দিয়ে ধীর স্বরে বলে, কিছু হয়নি তীর, বললাম না ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। এখন আমাদের ওকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া উচিত, ওর জ্ঞান ফেরানোটা জরুরি। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই জাঙ্গুক তেকে কোলে করে বেরিয়ে আসে। মুচকি হেসে ইউনো জাঙ্গুকের পেছনে পেছনে যায়। হসপিটালের বাইরে খোলা জায়গাটাতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মিস্টার জিওন নামজুন। তার সামনে একদম মুখোমুখি দাঁড়িয়ে আছে জাঙ্গুক। জাঙ্গুকের চোখে পানি। নামজুন চোখ তুলে তাকাতে পারছে না তার ছেলের দিকে। তেকে নিয়ে ওখান থেকে হসপিটালে যাওয়ার সময় নামজুনকে হসপিটালে আসতে বলে জাঙ্গুক। বলে জরুরি কথা আছে, এটুকু বলেই ফোনটা কেটে দেয় জাঙ্গুক। তারপর যখন উনি হসপিটালে এসে জাঙ্গুকের মুখোমুখি হন, জাঙ্গুক রাগে ফেটে পড়ে ওনার উপর। শেষে আর নিজের আবেগকে ধরে রাখতে না পেরে ওখানেই হাঁটু গেড়ে বসে পড়ে। চোখের পানি যেন বাদ মানছে না। কে বলে ছেলেরা কাঁদে না? জাঙ্গুকের চোখের পানি সেই ধারণা মিথ্যে করে দেবে। কেন করলেন আপনি এমন? আমার কাকু কাকিমার কী দোষ ছিল বলুন, যে তাদের জীবনটা এভাবে শেষ করে দিলেন? আমার ফুলের মতো বোনটার কী দোষ ছিল যে তাকে এভাবে অনাথ করে দিলেন? আপনাকে আমার বাবা ভাবতে ঘেন্না হচ্ছে। এতদিন ভাবতাম আপনার বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই, কিন্তু এখন দেখছি একজন ভাই হিসেবেও আপনি অসফল। জাঙ্গুকের কথাগুলো তীরের মতো বিচ্ছে নামজুনের বুকে। নিজেও জাঙ্গুকের সোজাসুজি বসে পড়েন। তারপর জাঙ্গুকের হাত দুটো ধরে বলেন, আমি জানি তুমি হয়তো আমাকে বিশ্বাস করো না, কিন্তু বিশ্বাস করো, আমি তোমার কাকু কাকিমাকে মারতে চাইনি। আমি শুধু গঙ্গেওকে বলেছিলাম ওদের একটু ভয় দেখাতে, যাতে ওরা আমাকে আবার কেরিয়ার করতে সাহায্য করতে রাজি হয়ে যায়। কিন্তু গঙ্গেও আমার কথাতে পাত্তা না দিয়ে ওদের মেরে ফেলার ব্যবস্থা করেন, যা সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না। তোমার কাকু কাকিমার মারা যাওয়ার পর আমি যখন আসল সত্যিটা জানতে পারি, তখন উনি আমাকে ফাঁসিয়ে দেন, আমাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করতে থাকেন। বিশ্বাস করো, আমি সত্যি সম্পত্তির জন্য জেনিকে বাড়িতে এনে রাখিনি। আমি ওদের ভয়েই জেনিকে নিজের বাড়িতে এনে রেখেছিলাম, ওরা জেনির ক্ষতি করতে পারে এই ভেবে। এখানে কোনো লোভ ছিল না জাঙ্গুক। নামজুনের চোখে পানি। নিজে কিছু না করলেও নিজের ভাই আর ভাইয়ের বউয়ের মৃত্যুর জন্য কিছুটা হলেও তিনিই দায়ী। কিছুটা দূরে দাঁড়িয়ে আছেন জাঙ্গুকের মা জিন। ওনার চোখেও পানি। তিনি কখনো ভাবেননি যে ওনার স্বামী এমন কিছু করতে পারে বলে। হ্যাঁ, হতে পারে ওনাদের সম্পর্কে চিট ধরেছে। নিজেদেরকে নিয়ে সত্যি খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন ঠিকই, কিন্তু এতদিন তো এই মানুষটার সাথেই সংসার করেছেন। আর যেরকমই হোক না কেন, কারো প্রাণ কেড়ে নেবেন এমন মানসিকতা তার স্বামীর নয়, তার উপর আবার নিজের ভাইয়ের। ইউনো এসব দূর থেকে দেখছিল। শেষে এগিয়ে এসে নামজুনকে বলে, আঙ্কেল, আপনাকে আমাদের সাথে যেতে হবে। আপনার স্টেটমেন্ট এই কেসে আমাদের খুব জরুরি, আর তারপর কোর্ট যা সিদ্ধান্ত নেবে আপনাকে তাই মেনে নিতে হবে। নামজুনও মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করেন। তিনি যা পাপ করেছেন তার শাস্তি তিনিও মাথা পেতে নিতে চান, কিন্তু যাওয়ার আগে একবার অসহায় দৃষ্টিতে জাঙ্গুকের দিকে তাকিয়ে বলেন, বাপটাকে কি একবার ক্ষমা করা যায় না জাঙ্গুক? জাঙ্গুক নামজুনের দিকে তাকিয়ে মুখটা অন্যদিকে ফিরিয়ে বলে,
আমি ক্ষমা করার কেউ নই বাবা। পারলে ছুটকির কাছে তোমার পাপের ক্ষমা চেও। কিন্তু একটা কথা, আমি চাইলেও আর তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না। কারণ তোমাদের সাথে সম্পর্ক রাখলে আমার নিজেকে অপরাধী মনে হবে। যেরকম ছুটকিকে তুমি মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করেছো, সেরকমই তোমরাও নিজেদের সন্তানের ভালোবাসা থেকে বঞ্চিত হলে। কথাটা বলেই আর এক মুহূর্ত দাঁড়ায় না জাঙ্গুক, কারণ ওখানে দাঁড়ালেই দুর্বল হয়ে পড়বে সে। আর নামজন তিনি আনন্দিত হবেন না কষ্ট পাবেন বুঝতে পারছেন না। একদিকে কতগুলো বছর পর জাঙ্গুক তাকে বাবা বলে ডেকেছে, তার আনন্দ। অন্যদিকে তার সাথে সব সম্পর্ক সারা জীবনের জন্য শেষ করে দিয়েছে। বলতে গেলে বাবা ডাক থেকে বঞ্চিত করেছে। জিনেরও একই অবস্থা। এতদিন যেই ছেলেকে অবহেলা করেছেন, সেই ছেলেই আজ আর কোনো সম্পর্ক রাখবে না শুনে ভীষণ কষ্ট হচ্ছে ওনার। দুজোড়া করুণ দৃষ্টি তাকিয়ে থাকে জাঙ্গুকের চলে যাওয়ার দিকে।